দীর্ঘক্ষণ ধরে কোনো ইলেকট্রিক বাল্ব যদি জ্বলে তাহলে আমরা দেখেছি যে সেই বাল্বটা কিছুক্ষণ পরে আর ধরা যায় না, হাত দিয়ে গরম হয়ে যায়। তা এখানে যে তড়িৎ প্রবাহটা চলে সেটা বোঝাই যায় যে পরিষ্কার একটা তাপ উৎপন্ন করে, এবং এটা ইলেকট্রিক ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে পরে একটা তাপীয় প্রভাব দেখা যায়। সেটা আজকে আমরা পড়ব যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এবং এই যে উৎপন্ন তাপটা, এটা যে ল ফলো করে সেটা হচ্ছে জুলের সূত্র, জুলস ল অফ হিটিং। এখানে উৎপন্ন তাপ এইচ যদি বলি আমরা উৎপন্ন তাপ, তাহলে সেই উৎপন্ন তাপটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হয়, আই যদি ধরি আমরা সেটাকে, তারটার যে রোধ আর, এবং যে সময় ধরে সেই প্রবাহটা হয়েছে সেই সময়, এই তিনটের সাথে এই রকমভাবে উৎপন্ন তাপটা সম্পর্কিত রয়েছে। এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। বোঝাই যাচ্ছে যে আই স্কোয়ারের সঙ্গে এটা সমানুপাতিক, আই বাড়লে তার স্কোয়ারে হিটটা বাড়বে, আর এবং টির সাথে সমানুপাতিক। এখন এরকম আমরা বিভিন্ন ক্ষেত্র দেখেছি যেখানে এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল আমরা ডাইরেক্ট ব্যবহারও করি, যেমন ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক ইস্ত্রি, আয়রন যেটাকে বলে ইলেকট্রিক আয়রন, সেইখানে আমরা এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল যেটা, সেটাকে ডাইরেক্টলি ব্যবহার করি। এখন এর কারণ কি? এই তড়িৎ প্রবাহ গেলে পরে এই তাপটা উৎপন্ন হয় কেন হয়? তার কারণ হচ্ছে, মনে করো এরকমভাবে একটা তার আছে, একটা ব্যাটারি দিয়ে কানেক্টেড, এটা পজিটিভ, এটা নেগেটিভ টার্মিনাল। আমরা জানি যে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরিয়ে নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢোকে। এখানে তাহলে কনভেনশনাল কারেন্ট ফ্লো করছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এবার ইলেকট্রন ফ্লো করে, আমরা জানি যে যেদিকে এই ধারণা করা হয় যে কারেন্ট যাচ্ছে, ঠিক তার উল্টো দিকে প্রবাহ হয়। অর্থাৎ ইলেকট্রনের ফ্লোটা কিন্তু হচ্ছে উল্টো দিকে। এখন ইলেকট্রনের ফ্লোটা আমরা যদি ধরে নিই যে এই ইলেকট্রনের ফ্লোটা ঠিক যেন ইলেকট্রন গ্যাসের মতো তারের এই ভলিউমের মধ্যে দিয়ে তারা প্রবাহিত হচ্ছে, এবং যদি ধরে নিই যে এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা একটা কিছু পজিটিভ আয়ন বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে দুটো বিপরীত দিকে দুটো আধানযুক্ত কণার স্রোত, আর যে মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে তারের যে কঠিন মাধ্যম, সেখানে যে পরমাণুগুলো রয়েছে সেগুলোও রয়েছে, যার ভেতর দিয়ে ইলেকট্রনটাকে প্রবাহিত হতে হচ্ছে। এই প্রতি মুহূর্তে ইলেকট্রনের গতির প্রতি এই যে বাধা, এই যে সংঘর্ষ, তার ফলে যে ঘর্ষণ তৈরি হচ্ছে, সেই ঘর্ষণের ফলে তাপটা তৈরি হচ্ছে। এবং এটা হচ্ছে একটা অপরিবর্তী প্রক্রিয়া, ইরিভার্সিবল প্রসেস যাকে বলে। তার অর্থ হলো, তুমি যদি পজিটিভ নেগেটিভটা চেঞ্জ করে দাও, তুমি যদি এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ করে দাও, তার মানে এই নয় যে এফেক্টটা কিছু উল্টো হবে, একই এফেক্ট হবে। যদি কারেন্ট এবং সময় এবং তারটা তো একই রয়েছে, যদি এক থাকে তাহলে উৎপন্ন যে তাপ সেটার পরিমাণ একই হবে। অর্থাৎ এটা একটা ইরিভার্সিবল প্রসেস। এখন আমরা এটাকে যদি এই জুলের সূত্রটা না ভেবে যদি অন্যভাবে ভাবি, যদি আমরা এটাকে ভোল্টের যে ডেফিনেশন সেটার সঙ্গে যদি সম্পর্ক থেকে আমরা যদি উৎপন্ন তাপটা কীরকম হয় যেটা যদি দেখতে চাই, তাহলে আমরা কিভাবে ভাবতে পারি সেটা একটু দেখি আমরা। মনে করো যে 1 জুল ওয়ার্ক, 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে যখন 1 কুলম্ব অফ চার্জ যখন প্রবাহিত হচ্ছে, তখন কত ওয়ার্ক ডান হয়? 1 জুল ওয়ার্ক ডান হয়। আমরা যদি ধরে নিই যে এই তারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেখানে বিভব পার্থক্য হচ্ছে ভি, বিভব পার্থক্য যদি ভি হয়, আর যদি এই যে আই কারেন্ট যাচ্ছে, আমরা জানি
যে কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি, অর্থাৎ আই কারেন্ট যাওয়া মানে হচ্ছে টি সময় ধরে কিউ চার্জ ফ্লো করেছে। তাহলে এই একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যেখানে বিভব পার্থক্য ভি, সেখানে কতটা ওয়ার্ক ডান হলো? যদি 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে 1 কুলম্ব অফ চার্জ 1 জুল কাজ করে, তাহলে ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে 1 কুলম্ব অফ চার্জ প্রবাহিত হতে ভি জুল কাজ করবে। পরের স্টেপে যদি আমরা ভাবি যে ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে কিউ কুলম্ব অফ চার্জ প্রবাহিত হয়েছে, তাহলে টোটাল ওয়ার্ক ডান যেটা হয়, যে মোট কৃতকার্য, সেটা হয়, আমি যদি সেটাকে ডাব্লিউ বলি, তাহলে সেটা হয় কিউ ইন্টু ভি। এবার কিউ হচ্ছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। কিউ বদলে আমি যদি আই ইন্টু টি বসাই, তাহলে এই জিনিসটা দেখতে হয় ভি আই টি, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি। এবার এই যে কৃতকার্য হলো, ফাইনালি আলটিমেটলি এটা হিট এনার্জিতে কনভার্টেড হবে। তাহলে তখন যদি ধরে নিই যে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে ডাব্লিউ বাই জে হলো সেই হিটের পরিমাণ, যা এখান থেকে আমরা পরিষ্কার ভি আই টি বাই জে যদি লিখি, তাহলে এটা পাই এইচ ইজ ইকুয়াল টু ভি আই টি বাই জে। তোমরা জানো জে হচ্ছে জুলস ইকুইভ্যালেন্ট, যার ভ্যালু হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এখানে আমাদের জে এর বদলে 4.2 দিয়ে রিপ্লেস করতে হবে। ফুল ফর্ম যে সম্পর্কটা আমরা যেটা জুলের সূত্রতেও দেখেছি, যে এখান থেকে যদি আমরা সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিয়ে আই স্কোয়ার আর টি করি, তাহলে জে ডিভাইডেড বাই বা ইনটু যে একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আসে, সেটাও কিন্তু এখান থেকে আই স্কোয়ার আর টি বাই জেই লেখা যায়। এই যে এই সূত্রটাকে আমি যেটাকে প্রথমেই লিখেছি, সেটা ছিল জুলের সূত্র, আই স্কোয়ার আর টি বাই জে। যে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটিতে থাকে সেটা হচ্ছে এখানে 1 বাই জে। তাহলে আমরা দুভাবে কিন্তু এটাকে, একটা তো সূত্র জুলের সূত্র থেকে আমরা শিখলাম যেটা, আর সেটাই আমরা আবার অন্য কনসিডারেশন থেকেও, ওয়ার্ক ডান থেকে আমরা হিট কত হবে সেটা বার করতে পারলাম। আচ্ছা, এবার দেখো এই যে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে এবং তার উল্টো দিকে কনভেনশনাল কারেন্ট ফ্লো করছে। আমরা ধরে নিচ্ছি এখানে ধরো এ আর বি যদি আমি দুটো পয়েন্ট ভাবি, যেখানে এর বিভব হচ্ছে ভি এ এবং বির বিভব হচ্ছে ভি বি, তাহলে এই চার্জ প্রবাহিত হওয়ার জন্য কোনো কি পোটেনশিয়াল, কোনো কি কৃতকার্য এই যে তাপে কনভার্টেড হচ্ছে, সেটা আমরা অন্য আরেকটা কনসিডারেশন থেকেও ভাবতে পারি, যে কোথাও কি কোনো লস হচ্ছে, একটা এন্ড থেকে ইলেকট্রন বেরিয়ে আর একটা এন্ডে যাচ্ছে, এখানে কোথাও কি কোনো লস হচ্ছে, কৃতকার্য বা শক্তির কোনো লস হচ্ছে, সেটা আমরা দেখব। একটু এই ব্যাপারটা একটু মুছে আমরা অন্যভাবে আর একটু দেখার চেষ্টা করি। আমরা সেই সেম সার্কিটটা রেখেছি, পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরোচ্ছে, আমরা জানি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্ট যায়, তার মানে নিশ্চয়ই এখানে VA ইজ গ্রেটার দ্যান VB। এবার ধরে নিচ্ছি যে এ টার্মিনাল থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেইগুলোর ই চার্জ মাইনাস ই চার্জ, এবার তার যে এনার্জি সেটা হচ্ছে ই ইন্টু VA, আর বি টার্মিনাল থেকে যে পোটেনশিয়াল যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে মাইনাস ই ইন্টু বি VB,
মাইনাস ই ইন্টু ভিবি। এবার অবশ্যই যেহেতু এ টার্মিনালের এ পয়েন্টের পোটেনশিয়াল বেশি, সুতরাং যে ইলেকট্রনগুলো বিতে এন্টার করছে, প্রবেশ করছে, তাদের পোটেনশিয়াল কিন্তু এ টার্মিনালে যে ইলেকট্রনগুলো এন্টার করছে তাদের তুলনায় কিন্তু বেশি। বি টার্মিনালে যেগুলো এন্টার করছে তাদের পোটেনশিয়াল, তাদের শক্তি বেশি, মোট শক্তি বেশি। আচ্ছা, এবার আমরা একদম কারেন্টের যে ডেফিনেশন সেখান থেকে যদি ভাবি, তাহলে I ইজ ইকুয়াল টু dq dt জানি। অর্থাৎ ভাবতে পারি যে এ টার্মিনাল থেকে একটা ইলেকট্রন বেরোলো, সেটা dt টাইমে বি টার্মিনালে পৌঁছলো। এবার যদি n ওই সময় n নাম্বার অফ ইলেকট্রন পৌঁছয়, তাহলে dq হচ্ছে ne ডিভাইডেড বাই dt। তাহলে n এর সংখ্যা কত? ইজ ইকুয়াল টু I dt ডিভাইডেড বাই ই। তাহলে এবার যখন আমরা মোট তড়িৎ শক্তির পরিমাণ হ্রাস পাচ্ছে কিনা এটা দেখতে চাইছি, তখন সেটা কি হচ্ছে? মাইনাস ই ভিবি মাইনাস ই ভিএ। এবার এটা তো হলো একটা ইলেকট্রনের জন্য। যদি এনটা ইলেকট্রনের জন্য হয় তাহলে এখানে একটা এন, এই হচ্ছে যে মোট তড়িৎ শক্তির হ্রাস, সেটা হচ্ছে এটা। এবার তাহলে আমরা এখানে একটু যোগ বিয়োগ করে নিলে কি দাঁড়ায়? এন ইন্টু ইটা বাইরে নিয়ে আসলাম, ভি এ মাইনাস ভিবি হলো এন এর বদলে আমরা এখান থেকে এই যে আই ডিটি ডিভাইডেড বাই ই, এটা যদি এখানে বসাই তাহলে আই ডিটি বাই ই ইন্টু ই। আচ্ছা, ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবিটা কি? বেসিক্যালি ভিএ মাইনাস ভিবি হচ্ছে দুটো টার্মিনালের, দুটো প্রান্তের বিভব প্রভেদ। তাহলে এটাকে আমরা ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু ভিএবি, বারবার করে এই সাফিক্সটা না লিখে আমরা এটাকে ভি লিখতে পারি ক্লিয়ারলি। তাহলে ইন্টু ভি হয়। এবার তাহলে ই ই ক্যান্সেল হয়ে গেল, জিনিসটা যেটা পড়ে রইল সেটা হচ্ছে আই ডিটি ইন্টু ভি। বাঁ পাশে তাহলে ডি ডাব্লিউ রয়েছে, অর্থাৎ যে তড়িৎ শক্তি হ্রাস পেয়েছে। এই ইলেকট্রনের চলাচলের জন্য যে তড়িৎ শক্তি হ্রাস পেল সেটাই কিন্তু আসলে তাপ শক্তি হিসেবে ওই তারের উপরে উৎপন্ন হলো। এটাই হচ্ছে এনার্জির একটা কনভার্সন হলো এখানে। আমরা সেটা যদি ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমি ওপরে লিখছি ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু, এই যে পেলাম আই ডিটি ইন্টু ভি, আমি সেখানে ডিটিটাকে নিচে নিয়ে আসলাম। এটা কি ইন্ডিকেট করছে? এটা হচ্ছে ডিডাব্লিউ ডিটি, অর্থাৎ ভাবলে একক সময়ে যে শক্তির চেঞ্জ হচ্ছে বা হ্রাস হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। এখন একক সময় যে শক্তি বা শক্তি প্রবাহের যে হার, সেটাকে আমরা পাওয়ার বলি। তাহলে এটা হলো ইলেকট্রিক্যাল পাওয়ার আই ইন্টু ভি। দেখো বেসিক্যালি কিন্তু আমরা সেই ঘুরে ফিরে জুলের সূত্র থেকে যা পেয়েছিলাম সেটাই কিন্তু আমরা বিভিন্নভাবে পাচ্ছি। এবার তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ারটা হলো পি ইজ ইকুয়াল টু আই ইন্টু ভি। এখানে অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট, যদি এটাকে অ্যাম্পিয়ারে মাপি, এটাকে ভোল্টে মাপি এসআই সিস্টেমে, তাহলে এটা অবশ্যই হবে জুল পার সেকেন্ড। অর্থাৎ এটা হলো ইউনিটের দিক থেকে দেখতে গেলে এটা হলো ওয়াট ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট। এটা আমাদের এই চ্যাপ্টারে কিন্তু অঙ্ক করার জন্য কাজে লাগবে। ইউনিটের ক্ষেত্রে খেয়াল রেখো যে ওয়াট ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট। এটা দিয়ে পরে আমরা অঙ্কও করব।
আচ্ছা, এখানে কিন্তু ওয়াট, কিলোওয়াট এই ধরনের ইউনিটগুলো খুব প্রচলিত, আমরা সেগুলো দিয়ে পরে অঙ্ক করব। আচ্ছা, আমরা বাড়িতে বা ধরো স্কুলে, কলেজে, অফিসে, বিভিন্ন জায়গায় যেখানে ইলেকট্রিক্যাল কানেকশানগুলো ব্যবহার করা হয়, সেখানে যদি আমরা ওয়্যারিংগুলোর দিকে তাকাই, আমরা মাঝে মাঝেই একটা ঘরে ধরো বা কোনো বারান্দায়, করিডোরে আমরা একটা বক্স দেখতে পাই। এগুলো পুরনো সিস্টেম যেগুলো ছিল ওয়্যারিংয়ে, সেগুলোর মধ্যে আরও বেশি প্রমিনেন্ট ছিল। এখন একটু ফিউজটা বুঝতে অসুবিধা হয়, এখন অনেকগুলো এমসিবি বক্স থাকে ওই বোর্ডের মধ্যে বা একটা জায়গাতে, কিন্তু পুরনো যে সিস্টেম সেখানে একটা বক্স থাকতো, সেই বক্সের মধ্যে একটা সকেটের মধ্যে একটা সরু তার ঢোকানো থাকে, সেটাকে বলা হয় ফিউজ। এটা বেসিক্যালি লেড এবং টিন, 63% বোধহয় লেড আর টিন প্রায় 37%, এরকম একটা জিনিসের একটা অ্যালয়। হ্যাঁ, সেই অ্যালয়টা দিয়ে এই ফিউজ তারটা তৈরি হয়, খুব সরু। তোমরা জানো এমনিতেও সরু হলে পরে তার ক্রস সেকশন যদি কম হয়, এমনিতেও এই যে তারটা, এটার এই যে অ্যালয়টা, এটার যেহেতু স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ খুব বেশি এবং তারটা খুব সরু হয়, সরু হওয়ার জন্য কি হয়, এমনিতেই ক্রস সেকশন কমে গেলে তোমরা জানো যে রোধ বেড়ে যায়। তা এই রোধটা এইরকম এই অ্যালয়ের ওই ফিউজের মধ্যে যেটা থাকে সেটা রোধটা খুব বেশি হয়। এর কারণ কি? কারণ হচ্ছে যে যখন আমরা বাইরে থেকে কোনো সাপ্লাই লাইন থেকে যখন আমাদের বাড়িতে, যেখানে যারা কনজিউমার তাদের বাড়িতে যখন ঢোকে, তখন বিভিন্ন কারণে লাইনে কারেন্ট বেশি আসতে পারে, কোনো সময় শর্ট হয়ে যেতে পারে, তার জন্য হিউজ কারেন্ট ফ্লো করতে পারে সার্কিটের মধ্যে দিয়ে। এবং আমাদের এই হাউস হোল্ড কানেকশনের মধ্যে বলো বা অন্যান্য জায়গাতে প্রচুর এরকম জিনিস থাকে যেগুলো খুব সেন্সিটিভ, খুব বেশি কারেন্ট, সেখানে যা লিমিট বলা থাকে তার থেকে বেশি কারেন্ট গেলে পরে সেটা নষ্ট হয়ে যায়, এরকম অনেক দামি জিনিস থাকে। এবং অবশ্যই যারা ব্যবহার করে তাদের সেফটি, সেই সমস্ত কারণে প্রথমেই দরকার হয়, যদি হিউজ কারেন্ট কখনো বর্তনীর মধ্যে চলে আসে, তাহলে সবার আগে সেটা দরকার সেটা হচ্ছে একটা ডিসরাপশন, কেটে দেওয়া। এই ফিউজটা সেই কাজটা করে। কি করে করে? এই ফিউজটার মজা হলো যে এর রোধ বেশি, অর্থাৎ এমনিতেও সরু করে বানানো হয়, তার ফলে রোধ তো বেশি থাকেই। এবার যেহেতু রোধ বেশি, আমরা একটু আগে যে হিটিং এফেক্টটা পড়লাম, যে কারেন্ট, হিউজ কারেন্ট গেলে পরে তোমরা জানো যে হিটের সাথে হিটটা আই স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হচ্ছে। তাহলে এমনিতেই হিউজ কারেন্ট, তারপরে সেটা আই স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়ে হিটটা প্রচুর তৈরি হচ্ছে, আরও বেশি। এর ফলে ওই ছোট্ট তারটার মধ্যে প্রচুর পরিমাণে হিট তৈরি হয়। এবার মজাটা হলো যে এর রোধাঙ্ক বেশি, তার ফলে এর দ্বারা তৈরি যে কোনো তারের রোধ বেশি হবে, কিন্তু এর গলনাঙ্কটা কম। অর্থাৎ যেই তারের মধ্যে রোধ বেশি তৈরি হলো, সঙ্গে সঙ্গে এটা গলে গিয়ে সার্কিটের যেটা আমাদের উদ্দেশ্য, যে বেশি কারেন্ট গেলে পরে সেখানে একটা ডিসরাপশন, সেই জিনিসটাই হয়। অর্থাৎ হিউজ কারেন্ট যখন ফ্লো করে, সার্কিটের অন্যান্য জিনিসগুলোকে বাঁচানোর জন্য কারেন্টের একটা ছেদ পড়ে যায় বর্তনীর মধ্যে। সেই ছেদটা হয় কেন? এই ফিউজ তারটা গলে যায় বলে। এবার তাহলে এটার থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে ফিউজ তারটা তাহলে কীভাবে কানেক্টেড হয় সিরিজের সার্কিটের মধ্যে। অবশ্যই সিরিজ কানেকশানে হয়। সিরিজ কানেকশানে থাকে বলেই যে মূল কারেন্টটা তার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার ফলে বেশি হিট জেনারেটেড হয়ে গলে যাচ্ছে। তো এটাই হলো ফিউজ তারের মেইন কাজ। আচ্ছা, এবার কোনো একটা তড়িৎ যন্ত্র, তাতে একটা সাপ্লাই রয়েছে, মনে করো তার ইএমএফ হচ্ছে ই। এবার সেখানে অন্যান্য রোধগুলো রয়েছে, সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এবার সমস্ত যন্ত্রেরই একটা উদ্দেশ্য হচ্ছে যে ইনপুটে একটা সাপ্লাই দিয়ে আউটপুটে কিছু একটা পাওয়া।
সেই জন্যই তো আমরা যন্ত্র ব্যবহার করি। এবার সেই যন্ত্রের যত বেশি আউটপুট হবে ততই আমাদের পক্ষে ভালো, আমরা সেটাই চাই। কিন্তু সবসময় তো যতটাই ইনপুট দেবো ততটাই আউটপুট কখনোই হয় না। তার কারণ ইন্টারনালি অনেক জায়গাতে অনেক রকম লস হয়। এবার আমরা যদি এরকম কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বা কোনো যন্ত্র, তার কতটা কর্মদক্ষতা সেটা আমরা ইটা একটা রাশি দিয়ে ডিনোট করেছি। আমরা জানি যে এই ইটার মানে হচ্ছে যে আউটপুট কত ডিভাইডেড বাই ইনপুট কত, এটা একটা রেশিও বা এটা একটা পার্সেন্টেজে করা হয়। তাহলে আউটপুট বাই ইনপুট, অবশ্যই এখানে এনার্জি রেসপেক্টেই করা হচ্ছে। এবার ইনপুট এনার্জি যদি তোমার ই যদি ইএমএফ হয় আর আই যদি তার মধ্যে দিয়ে কারেন্ট যায়, তাহলে ই ইন্টু আই হচ্ছে ইনপুটটা। আউটপুট হচ্ছে যেহেতু যে সার্কিটের মধ্যে দিয়ে যাচ্ছে তার যদি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, স্মল আর ধরে নিচ্ছি আমরা, তাহলে আউটপুটটা হচ্ছে ই আই মাইনাস অবশ্যই আই স্কোয়ার আর। তাহলে এটা আমরা একটু বসিয়ে দেখি এখানে কি হয়। ই আই মাইনাস আই স্কোয়ার আর ডিভাইডেড বাই ই আই, তার মানে ইটা দাঁড়ালো 1 মাইনাস আই, একটা কেটে গেল, ওপরে আই আর ডিভাইডেড বাই ই। এবার আমরা জানি যে ই মানে হচ্ছে, আমরা যখন ওহমস লর কমপ্লিট ফর্ম পড়েছিলাম তখন ই মানে হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ক্যাপিটাল আর হচ্ছে, মনে করিয়ে দিই, বাইরে যে এক্সটার্নাল যে রোধটা সেটা, আর স্মল আর হচ্ছে আভ্যন্তরীণ যে রোধটা ইন্টারনাল, সেটা আমরা এখানে যদি বসাই তাহলে কি পাবো, আই বাই ক্যাপিটাল আর প্লাস আর। আই আই ক্যান্সেল আউট হয়ে গেল, মুছে দিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস আর, তাহলে হলো আর প্লাস আর। তাহলে ইটা ইজ ইকুয়াল টু দাঁড়ালো ক্যাপিটাল আর বাই আর প্লাস স্মল আর। এবার আমরা তো চাইবো সবসময় যে যে পাওয়ারটা জেনারেট করবে সেটা ম্যাক্সিমাম হবে, এবং ম্যাক্সিমাম হবে নিশ্চয়ই কোনো ফ্যাক্টরের উপর নির্ভর করবে। যদি ধরে নিই যে আমাদের ইএমএফ সাপ্লাই যেটা সেটা একই থাকছে, তাহলে এক্সটার্নাল রোধ সেটার উপরে নির্ভর করতে পারে। আমরা এবার দেখি যে পাওয়ারটা ম্যাক্সিমাম হয় কোন শর্তে, কি করলে পরে আমরা ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারি একটা সিস্টেমে। আচ্ছা, এবার তাহলে আমরা সেই সর্বোচ্চ ক্ষমতা কি শর্তে হয় এটা একটু দেখি। আমরা শুরু করব কমপ্লিট ফর্ম অফ ওহমস ল থেকে, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর, বা এখান থেকে আমরা আই ইজ ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এবার পাওয়ার পি সেটা কত, সেটা হচ্ছে আই স্কোয়ার আর। তাহলে ওখানে এই জিনিসটা স্কোয়ার হয়ে যাবে, ই বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর হবে। আমরা এটাকে একটু ভেঙে এভাবে লিখে নিই, ই স্কোয়ার বাইরে রইল, আর ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর হোল স্কোয়ার, এটা হলো পি। তোমরা জানো যে যে কোনো রাশি সেটা ম্যাক্সিমাম হবে কি না অন্য কোনো একটা রাশির ফাংশন, এখানে আমরা বলতে পারি যে ইটা যদি কনস্ট্যান্ট থাকে, সাপ্লাই ই, তাহলে
এবং সেই সাপ্লাই ই যেহেতু কনস্ট্যান্ট রয়েছে তারই একটা রাশি হচ্ছে স্মল আর, সুতরাং ওটাও কনস্ট্যান্ট। তাহলে এখানে এই যে এক্সপ্রেশনটা, সেখানে পিটাকে যদি আমি ভাবি ক্যাপিটাল আর এর একটা ফাংশন, তাহলে পিটা ম্যাক্সিমাম হবে তখনই যদি তোমরা এটা ক্যালকুলাসে পড়েছো যে ডিপি ডিআর অর্থাৎ পি এর যে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর সেটা যদি 0 হয়, তবে আইদার ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হবে। আমরা এখানে ম্যাক্সিমামটাই বার করার চেষ্টা করব, যদিও ম্যাক্সিমামের সেকেন্ড ডেরিভেটিভে যেতে হয়। আমরা এখানে মেইন এই যে আইদার ম্যাক্সিমাম অথবা মিনিমাম, এটা কোন শর্তে হবে সেটা বার করব। এবার সেইটা বার করতে গেলে আমাকে তাহলে ডিপিডিআর করতে হবে, অর্থাৎ ডিডিআর অফ পি। আমি একটু ওপরটা মুছে নিই। যদি ডিডিআর অফ পি করতে হয় তাহলে এটাকে যেভাবে লিখে নিয়েছি সেটা হচ্ছে প্রোডাক্ট অফ টু ফাংশনস। মনে করে দেখো যে ডিপিডিআর, আমি ইটা যেহেতু এটার ফাংশন নয় বার করে নিলাম, আমি তাহলে মেইনলি ডিডিআর অফ কি করব, আর ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল টু দ্য পাওয়ার -2। দেখো দুটো প্রোডাক্ট, দুটো ফাংশনের প্রোডাক্ট। তাহলে এটা কিভাবে করব, ডিপিডিআর ইজ ইকুয়াল টু ই স্কোয়ার যেমন ছিল রইল। প্রথমে যদি আর কে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু আর, তাহলে 1 হয়, ব্র্যাকেটেই রাখছি। 1 হলে সেটা এই রকম যাবে। এবার আর থাকবে, আমি এখনই পুরোটা লিখছি না, আস্তে আস্তে লিখছি। আর থাকবে, এবার এটাকে আমি ডিফারেন্সিয়েট করব। মনে করে দেখো যে এক্স টু দ্য পাওয়ারের x to the power n ddx of x to the power n is equal to n into x to the power n minus 1। তাহলে এখানে -2 চলে আসবে এখানে, আর x to the power n plus 1, আর এটার ডেরিভেটিভ আবার একটা 1 হবে, আর নিচে তাহলে হয়ে যাবে আর প্লাস আর হোল কিউব। -2 -1 হয়ে আর প্লাস আর হোল কিউব হয়ে গেল। তাহলে এটা কীরকম দেখতে হলো, ই স্কোয়ার ইন্টু 1 বাই এই টার্মটা -2r বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এটার হোল কিউব। এই এবার তাহলে এটাকে যোগ বিয়োগ করতে হবে, সরি তাহলে ডিপিডিআর ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু, এখানে যদি ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল কিউব এলসিএম হয় তাহলে এটা উপরে উঠে আসছে একটা -2r। এবার শর্ত হচ্ছে ডিপিডিআর 0 হতে হবে ফর পি টু বি ম্যাক্সিমাম আর মিনিমাম এক্সট্রিমাম, তাহলে ডিপিডিআরটাকে 0 হতে হবে। তাই ডিপিডিআর 0 হলে, যদি ডিপিডিআর 0 হয় তবে কি হবে, রাইট হ্যান্ড সাইডটা 0 হবে। রাইট হ্যান্ড সাইডটা 0 হলে দেখো ই তো 0 নয়, আর প্লাস আর 0 নয়, নিচে এমনিতেও মানে রোধের যোগফল এটা তো 0 হওয়ার কোনো চান্সই নেই। তাহলে ওপরে যে এইটুকু নিউমারেটর, এইটুকুর মধ্যেই 0 হওয়ার সম্ভাবনা। এবং সেটা কি, এটা একটুখানি করতে হবে, ক্যাপিটাল আর সরি স্মল আর মাইনাস ক্যাপিটাল আর ডিভাইডেড বাই আর প্লাস আর হোল কিউব ছিল। এই রাইট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশনটা আছে তাহলে এর মধ্যে এইটুকুই শুধু 0 হতে পারে। তাহলে আর মাইনাস আর, এটা 0 হলে আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর হলো। অর্থাৎ যদি সিস্টেমে ম্যাক্সিমাম
পাওয়ার জেনারেট করতে হয়, তাহলে বাইরের যে এক্সটার্নাল সার্কিটে যে রোধটা আছে সেটাই যদি ইন্টারনালি থাকে, সমান হয়, তাহলেই সিস্টেমে আমরা একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইউজ করে সেখানে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারবো। এবং সেইখানে তোমার ইটাটা তখন হবে ওই ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে, এই ম্যাক্সিমাম পাওয়ারে তখন ইটাটার এফিসিয়েন্সি হবে R বাই ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আর, অর্থাৎ জাস্ট হাফ হবে। ম্যাক্সিমাম পাওয়ারটা হবে জাস্ট ইনপুটের 50%।